আসসালামু আলাইকুম। লার্ন উইথ সুমনের সাথে আমি সুমন। আজকে পঞ্চমতম রোজা আর পঞ্চমতম আমাদের হিসাব বিজ্ঞানের ক্লাস। আজকে আমরা শিখবো হচ্ছে খুচরা নগদান বই। কিন্তু গত ক্লাসে আমি শিখিয়েছিলাম নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান। নগদ প্রাপ্তি দেখিয়ে দিয়েছিলাম, সেম টু সেম নগদ প্রদানটা সেম আগে প্রদানের মতো করেই প্রাপ্তির মতো করে প্রদানটাই করতে হবে। তাহলে আজকে আমরা শিখবো খুচরা নগদান বই। খুচরা নগদান বই শেখার আগে একটু কথা বলি, কিভাবে আসলে খুচরা নগদান বই খুব সহজভাবে টেকনিক মনে রাখা যায়, কিভাবে বুঝবো যে আসলে কখন কি করা লাগবে। আমি একটা গল্প বলছি, আমি একটু লিখে রাখছি, তখন কিভাবে কি বুঝবো যে আসলে গল্প দিয়ে না গল্প ছাড়া। আমি একটা কথা লিখছি, মিস্টার কফিল অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংগ্রহ করেন। অগ্রদত্ত টাকার পরিমাণ হচ্ছে 500 টাকা। অগ্রদত্ত মানে কি? আগে। মনে করেন আমি অফিসের বস, আমার পক্ষে কি একটা অফিসে সব ধরনের কাজ করা সম্ভব না, কারণ আমি অফিসের বসে তো ঝাড়ু দিতে পারি না, আমি তো অফিসের বসের চা বানাই খাওয়াতে পারি না। তার মানে আমার ছোট ছোট কাজ করার জন্য আমি একটা লোক রাখবো, যেটা বাংলায় বলা হয় পিয়ন, আর হিসাব বিজ্ঞানের ভাষা হয়, হিসাব বিজ্ঞানের ভাষায় আমরা বলতে পারি হচ্ছে পেটি ক্যাশিয়ার, যেটাকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করে তাকে বলা হয় পেটি ক্যাশিয়ার। তখন আমাকে যে প্রতিদিন বিরক্ত করে যে বস 50 টাকা দেন চা কিনতে যাবো, বস 100 টাকা দেন হচ্ছে সুতা কিনতে যাবো, বস 50 টাকা দেন যে আলপিন কিনতে যাবো, এই বারবার বিরক্তকর যাতে না করতে পারে, আমি ওই পেটি ক্যাশিয়ারকে আমি বলবো যে ভাই আপনি বারবার আমাকে বিরক্ত না করে একটা কাজ করেন, আপনাকে অগ্রিম টাকা দিয়ে রাখলাম 500 টাকা, এই টাকা থেকে আপনি খরচ করবেন। খরচ করবার যা থাকবে ওটা আপনার কাছে রেখে হবে, পরবর্তী মাসে আবার আপনি যত টাকা খরচ করবেন তত টাকা খরচ করা মানে পূরণ করার জন্য বাকি টাকাটা আপনি চেয়ে নেবেন। তার মানে আমরা বলতে পারি, যদি কখনো খরচ করার আগে অগ্রদত্ত টাকা দিয়ে থাকে তখন হয় অগ্রদত্ত পদ্ধতি। এখন কিভাবে বুঝবো? আপনি একটা অঙ্ক পড়বেন, পড়ার পরে এটা একটা গল্প দিয়ে না গল্প ছাড়া, যদি কখনো কোনো অঙ্কটা এরকম দেওয়া থাকে, মিস্টার কফিল অগ্রদত্ত খুচরা নগদান বই সংগ্রহ করেন, অগ্রদত্ত টাকার পরিমাণ 500 টাকা, 2023 সালের জুন মাসে মোট খরচের পরিমাণ ছিল 380 টাকা। জুলাই মাসের প্রতিষ্ঠান কর্তৃক খরচ, তার মানে আমি যাকে টাকা দিয়েছিলাম তাকে দিয়েছিলাম জুন মাসে। কোন মাসে ভাই? জুন মাসে দিয়েছিলাম কত টাকা? 500 টাকা। কিন্তু ওই ব্যক্তি 380 টাকা খরচ করছে। ওই ব্যক্তির কাছে আর কত টাকা আছে? আছে হচ্ছে 500 টাকা থেকে 380 টাকা বিয়োগ দিবেন, থাকবে কত? 120 টাকা। খরচ করার পর যা থাকে তার নাম হচ্ছে ব্যালেন্স বিডি। তার নাম কি ভাই? ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি আমরা এই পাশে বসাবো। এখন কারো মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি এই পাশে কেন বসালেন? ভাই আমরা কারো কাছ থেকে টাকা নিয়ে কি করি? নিয়ে ডান হাত দিয়ে নিয়ে কি করি? আমরা বাম পাশে রেখে দিই। সেম টু সেম খুচরা নগদান বৈতিক টাকা নিয়ে আমরা বাম পাশে রেখে দিব। বাম পাশে এই কারণের নাম হচ্ছে প্রাপ্তি। তাহলে আমরা 1 তারিখে আমরা কি করতে পারি? প্রাপ্তি, প্রথম প্রাপ্তি, পরে তারিখ, প্রথম ব্যালেন্স বিডি। মানে আমরা বুঝলাম ব্যালেন্স বিডি বলতে কোন টাকাকে বুঝি? খরচ করার পর যা থাকে তার নাম হচ্ছে ব্যালেন্স বিডি। ভাই দিছিলাম 500 টাকা, খরচ করছে কত টাকা? 380 টাকা। কিন্তু আমাদের অঙ্ক করতে হচ্ছে জুলাই মাসে। জুলাই মাসে কোনো কাহিনী লেখা নাই, তার মানে জুলাই মাসে লিখবো জুলাই 1 ব্যালেন্স বিডি কত টাকা ভাই? 120 টাকা। এখন ওই ব্যক্তির জুলাই মাসে আবার কত টাকা দরকার হবে? 380 টাকা দরকার হবে। কারণ হচ্ছে তাকে বলা হয়েছে প্রতি মাসে অগ্রদত্ত টাকার পরিমাণ 500 টাকা করে দেওয়া হবে। এখন কত টাকা দরকার? আবার ওই ব্যক্তির আবার 380 টাকা দরকার। এই 380 টাকার ব্যাপারে যদি ওই অঙ্কের মধ্যে কোনো কাহিনী লেখা না থাকে, ধরে নিতে হবে, বুঝে নিতে হবে আমাদের টাকাটা নগদানে দিয়েছিল, তাই আমরা নগদান হিসাব নামে লিখবো। তাই নগদান হিসাব নামে কত টাকা লিখবো? 380 টাকা। কিন্তু ওই অঙ্কের মধ্যে যদি বলা হয় যে 50% মানে 50% চেকে পাওয়া গেল আর 50% নগদে পাওয়া গেল, যদি চেকে পাওয়া যায় তখন লাগবে ব্যাংক হিসাবে 380 টাকার অর্ধেক, আর যদি নগদে পাওয়া যায় তাহলে নগদান হিসাবে 380 টাকার অর্ধেক। তাহলে আমরা সহজ কথা বলতে পারি, অগ্রদত্ত বলতে আমরা কোন বুঝি? অগ্রিম টাকা দেওয়া। যদি কোনো খরচের টাকা দিয়ে দেয়, খরচ করার পর যা থাকে সেটাই ব্যালেন্স বিডি। ক নম্বরে কোন কোন কি কি আসতে পারে সেটা আমরা এই গল্পের মাধ্যমে বুঝিয়ে দিব। একটু মনোযোগ সহকারে শুনতে হবে। অনেক সময় লেখাটা ভাই নাও বোঝা যাইতে পারে, কিন্তু কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন মূলত ভাইয়া কি কাজটা করাচ্ছে আমাদের। এখন তার মানে অঙ্কটা একটা জিনিস বুঝলাম, খরচ করার পর যা থাকবে তার নাম কি? ব্যালেন্স বিডি। খরচ করার পরে আমাদের ছিল 120 টাকা।
কিন্তু জুলাই মাসে আমাদের ওই ব্যক্তির আবার কত টাকা দরকার হবে, কারণ প্রত্যেক মাসে তো 500 টাকা দরকার, কিন্তু খরচ করা ছিল 180 টাকা, আরো তাহলে 120 টাকা যদি বাদ দেয় কত টাকা থাকতেছে, আবার 380 টাকা। এই 380 টাকার ব্যাপারে যদি কোনো কাহিনী লেখা না থাকে তখন নগদান হিসাবে বসাই দিব। তার মানে যদি কখনো কোনো অঙ্কের মধ্যে খরচ কত টাকা দিছিল, কত টাকা খরচ করছে এরকম যদি দেয়া থাকে, তখন মনে করবো অঙ্কটা একটা গল্পের মাধ্যমে আসছে। কিন্তু গল্পের মাধ্যমে যদি না আসে তখন আমরা কিভাবে বুঝবো? যদি কখনো এরকম লেখা থাকে খুচরা নগদ তহবিল, খুচরা নগদ তহবিল, খুচরা নগদ তহবিল, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক নগদ তহবিল, খুচরা নগদ তহবিল, প্রারম্ভিক নগদ তহবিল হচ্ছে খুচরা হাতে নগদ, খুচরা হাতে নগদ। যদি কখনো এই কথাগুলো লেখা থাকে গল্প ছাড়া, কি ভাই গল্প ছাড়া, গল্প দিয়ে বুঝতে হবে এটা, যদি গল্প ছাড়া এই কথাগুলো যদি লেখা থাকে, এই কথার নাম হচ্ছে ব্যালেন্স বিডি। এই কথার নাম কি ভাই? ব্যালেন্স বিডি। তার মানে আমি গল্পের মধ্যে বলছিলাম ব্যালেন্স বিডি বলতে কোন টাকাকে বুঝি? খরচ করার পর যা থাকে তার নাম ব্যালেন্স বিডি। তার মানে অঙ্কটা আগে বুঝতে হবে যে গল্প দিয়ে না গল্প ছাড়া। গল্প দিয়ে থাকলে এইভাবে থাকবে, আর গল্প ছাড়াতে থাকে এইভাবে থাকবে। এইভাবে যদি এই কথাগুলো লেখা থাকে ব্যালেন্স বিডি দিয়ে শুরু হবে, আর এই কথাগুলো যে সবসময় থাকবে এমন কোনো কথা নেই, নাও থাকতে পারে। যদি এই সব কথা দিয়ে লেখা শুরু হয় তাহলে অঙ্কটা ব্যালেন্স বিডি দিয়ে শুরু হবে। যদি এই কথা না লেখা থাকে বা এই কথা আসছে মনে করেন, এরপরে যদি লেখা থাকে প্রধান কেশিয়ারের নিকট হতে, প্রধান কেশিয়ারের নিকট হতে নগদ প্রাপ্তি, নগদ প্রাপ্তি। তার মানে যদি আগে এটা দেওয়া থাকে তাহলে আগে ব্যালেন্স বিডি নামে রাখবো, আর যদি এই কথাটা না দেওয়া থাকে, যদি এটা দিয়ে শুরু হয় নগদান নামে লাগবো। তার মানে এটার অপর নাম কি ভাই? নগদান, নগদান, নগদান। আবার যদি লেখা থাকতো প্রধান কেশিয়ারের নিকট হতে চেক প্রাপ্তি, এই চেক প্রাপ্তি, তার মানে এটা দেওয়া থাকলে আমরা কি নামে লাগবো? চেক থাকলে আমরা লাগবো ব্যাংক হিসাব দিয়ে শুরু হবে। তার মানে আমাদের খুচরা নগদ তহবিল যদি করতে হয় সবার আগে অঙ্কটা দেখবো, দেখার পরে দেখবো যেরকম কোনো কাহিনী লেখা আছে কিনা, কত টাকা দিছে, কত টাকা খরচ করছে, তারপরে কত টাকা আছে, এইসব কাহিনী লেখা থাকলে মনে করবো যে অঙ্কটা যদি খরচ করছে কত টাকা, খরচের জন্য দিছিল কত টাকা, খরচ করছে কত টাকা, তার দেওয়া টাকা থেকে খরচের টাকা বাদ দেওয়ার পরে যা থাকবে ব্যালেন্স বিডি, এবং যত টাকা দরকার ওই টাকার ব্যাপারে যদি কোনো কথা লেখা না থাকে বাকি টাকা আমরা নগদান হিসেবে লেখা দিব। যদি লেখা থাকে 50% চেক, তাহলে নগদান হিসাবে 50% ব্যাংক বা চেক, তার মানে ব্যাংক হিসাব। কিন্তু গল্প দিয়ে যদি না আসে তখন এইভাবে আসবে। যদি এই সব কথা দিয়ে শুরু হয় অঙ্কটা, খুচরা নগদ তহবিল, প্রারম্ভিক নগদ তহবিল, খুচরা হাতে নগদ, তাহলে এই কথার অপর নামও ব্যালেন্স বিডি। কিন্তু এই সব কথা থাকবে এমন কোনো কথা নাই, যদি থাকলে ব্যালেন্স বিডি রাখবো, না থাকলে এই দুইটার যে কোনো একটা কাহিনী লেখা থাকবে। লেখার পরে আমরা প্রাপ্তির ঘরে বসাবো। এখন প্রাপ্তির ঘরের বসানোর পরে আমাদের কোন কোন কাজে, লেখাপড়ার কাজে যত কিছু ব্যয় করা হবে তার নাম হবে মনিহারি। আসা যাওয়া, চলা ফেরা, প্রেম প্রীতি এইগুলো চলে যাবে যাতায়াত। এখন প্রেম প্রীতি বলতে কি, মনে করেন আপনার গার্লফ্রেন্ড নিয়ে আপনি রিক্সায় চলছেন, তার মানে কি এটা রিক্সা ভাড়া দিচ্ছেন, তার মানে এই রিক্সা ভাড়া যাতায়াতের মধ্যে আসবে। তার মানে মনে রাখতে হবে, আমার কথা যদি আপনি মনে রাখেন তাহলে অটোমেটিক মনে পড়বে। লেখাপড়ার কাজে যত কিছু ব্যয় করবে তার নাম কি? মনিহারি। তাই মনিহারি আসবে কার মধ্যে ভাই? লেখাপড়ার কাজে কি কি ব্যবহার হতে পারে? কলম, খাতা, আলপিন। তারপরে মনে করেন যে আলপিন কি জিনিস, অনেকে কার্বন চিনে না। আমার বর্তমানে যুগের স্টুডেন্টরা কার্বন চিনে না। কার্বন হচ্ছে ভাই বিভিন্ন দোকানে যাবেন, দেখবেন দোকানে গেলে কি হয়, একটা পেপারের নিচে অন্য একটা পেপার থাকে, নিচের পেপার অটোমেটিক লেখা হয়ে যায়, এটা কার্বন। বর্তমানে যুগে মানে সব চিনে, গার্লফ্রেন্ড চিনে, গার্লফ্রেন্ড মারে পর্যন্ত চিনে, অথচ কার্বন চিনে না। তারপর আলপিন চিনে না, মানে ওই যে নিব চিনে না। নিব হচ্ছে কলমের সামনে যেটা থাকে ওটা নিব, এটাও চিনে না। আর চিনে খালি শুধু গার্লফ্রেন্ডের মাকে, গার্লফ্রেন্ডের স্বাস্থ্য বোনকে চিনে। নিজের তো গার্লফ্রেন্ড আছে, তারপর আবার স্বাস্থ্য বোনকে চিনতে দেয়। তার মানে কি লেখাপড়া যত কিছু ব্যয় করা হবে তার নাম হবে মনিহারি। আসা যাওয়া চলাফেরা এগুলো হচ্ছে যাতায়াত। আর তথ্য প্লাস ইলেকট্রনিক্স, তথ্য প্লাস ইলেকট্রনিক্স কি? তার মানে যদি কখনো ইলেকট্রনিক্স এর মধ্যে বাল্ব করায়, তার করায়, চিঠি প্রেরণ, তারপর হচ্ছে ডাক পিয়ন, এই সবগুলো যাবে হচ্ছে হলো ডাকতারের মধ্যে।
এই তিনটা খরচ ঠিক রাখতে হবে। লেখাপড়ার জায়গাতে যত কিছু, লেখাপড়া মানে হচ্ছে কি মনিহারি, আর ঘোরাফেরা যাতায়াত। অনেকে বলবে ভাই বহন খরচটা কিন্তু যাতায়াতের মধ্যে আসবে না। বহন বলতে আপনি কিছু নিয়ে আসছেন, আপনি চড়েন নাই, বাস ভাড়া, রিক্সা ভাড়া, ট্যাক্সি ভাড়া, এইগুলো হলো বুঝতে হবে যে আপনি মনে করেন চড়ছেন, তখন হলো যাতায়াত। আর বহন খরচ বলতে আপনার গ্রামের বাড়ি থেকে কোনো কিছু পাঠাইছে, ট্রাকে করে আনছেন, এটা বহন খরচ। ওই খরচটা আপনি যাতায়াতের মধ্যে দিবেন না। আর ডাকো তাদের মধ্যে বলছি কি তথ্য প্লাস ইলেকট্রনিক্স, তথ্যর যত কাজ থাকবে আর ইলেকট্রনিক্স এর কাজ। এখন এই তিনটা ব্যতীত A to Z সবগুলো আপনি বিবিধের মধ্যে বসাই দিতে পারেন। কার মধ্যে ভাই? বিবিধ খরচের মধ্যে। কিন্তু এই তিনটা ঠিক রেখে বাকি সবগুলো বিবিধের মধ্যে বসাই দিলে হয়। কিন্তু যদি কখনো মন চায় যে ভাইয়া আমাদের আগের ভাইয়া ওই আপনার হচ্ছে যে আপনার আপ্যায়ন নামে একটা খরচ খুলছে, প্যাকিং খরচ খুলছে, আপনার এই তিনটা ফিক্সড রেখে যতগুলো মন চায় আপনি ততগুলো ঘর টানতে পারবেন। কিন্তু ওই অঙ্কের মধ্যে যদি কখনো ক্যালকুলেটর, দেওয়াল ঘড়ি, মানে ফ্যান, তারপর হচ্ছে কি আসবাবপত্র করা, এই জিনিসগুলি যদি কোনো কিছু থাকে, তখন ওইটা আপনার খতিয়ান নামে একটা নতুন ঘর হবে। কি ভাই? খতিয়ান নামে একটা নতুন ঘর। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি তো একটু আগে বললেন যে লেখাপড়ার কাজে যত কিছু ব্যয় করবে তার নাম মনিহারি, তাহলে ক্যালকুলেটর তো লেখাপড়ার কাজে ব্যয় করা হয়, তাহলে ওটা কেন দিলেন না? ভাই ক্যালকুলেটর, অনেকের ক্যালকুলেটর এখনো আছে, সেগুলো আছে, এটি কিনছেন, এখন আপনারা ব্যবহার করতেছেন। তার মানে কি খুচরা হচ্ছে কি 1 বছরের মধ্যে যেটা অটোমেটিক শেষ হয়ে যায়। এখন আপনি যদি বলেন ভাই আমার একটা গার্লফ্রেন্ড দিয়েছিল 1 2 যখন 2 তে ছিলাম, আমার একটা কলম দিয়েছিল, ওই কলমটা আমি এখনো রেখে দিছি। ভাই গার্লফ্রেন্ড কলম দিয়েছিল, যদি রেখে দিয়েছেন, তার এখন তো ওটা তো আপনি যদি ব্যবহার করতেন অটোমেটিক শেষ হয়ে যেত। তার মানে ব্যবহার করতে হবে যেটা 1 বছরের মধ্যে শেষ হয়ে যায়, তাহলে আপনার ওইগুলো হচ্ছে আপনার খুচরা কাজ। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই আমার তো ক্যালকুলেটর 4 দিনের মধ্যে শেষ হয়ে গেছিল। হ্যাঁ ভাই আপনার হতে পারে, কিন্তু আপনার 4 দিন ব্যবহার করবেন এরকম আপনার টেন্ডেন্সি ছিল না। আপনার টেন্ডেন্সি ছিল আমি ব্যবহার করব, আমার ছেলে মেয়ে ব্যবহার করবে, তার ছেলে মেয়ে ব্যবহার করবে। তার মানে কি 1 বছরের অধিক যদি কোনো কিছু ব্যয় মানে কিনে থাকি, সেই ব্যয়গুলো আমরা এই খতিয়ান ঘরের মধ্যে দিব। তার মানে আমরা ফিক্স রাখবো কি মনিহারি। আমরা মনিহারি টাকার মধ্যে লেখাপড়ার কাজে যত কিছু ব্যয় করা হয় তার নাম দিব এই মনিহারি। আর আসা যাওয়া চলাফেরা দিব যাতায়াত, তথ্য প্লাস ইলেকট্রনিক্স, ডাকোতার। আর বাকি সবগুলো বিবিধের মধ্যে আমার তথ্যের মধ্যে আর নয় সারে এই তিনটা ফিক্স রেখে যতগুলো খুলতে মন চায়। আর এই খতিয়ানের মধ্যে কি বলছি ভাই? কোন স্থায়ী সম্পদ কি? স্থায়ী সম্পদ কি? চেয়ার, টেবিল, আলমারি, দেওয়াল ঘড়ি, এই সব স্থায়ী সম্পদগুলো খতিয়ান। এখন ব্যালেন্স বিডিতে কত টাকা লিখছি ভাই? 120 টাকা। এই ব্যালেন্স বিডি বলতে কোন টাকাকে বুঝি? খরচ করার পর যত টাকা থাকবে তার নাম ব্যালেন্স বিডি। আর নগদান কোন টাকা? খরচ করার পরে যত টাকা থাকবে, যত টাকা পরবর্তী মাসে যখন আমাদের আবার লাগবে সেই টাকাটা। এখন ক নম্বরে কি কি আসতে পারে? যদি বলে যে এই অঙ্কের মধ্যে বলে দিল যে এই যে মনে করেন লেখা আছে যে আপনার প্রারম্ভিক খুচরা নগদ হবে 300 টাকা, 300 টাকা এবং প্রধান কেশের থেকে পাওয়া গেল 200 টাকা। এই অঙ্কে এরকম লেখা আছে এবং বোর্ড পরীক্ষা আসছে। প্রারম্ভিক নগদ তহবিল আছে কি ভাই? প্রারম্ভিক নগদ তহবিল আছে মনে করেন যে 300 টাকা এবং প্রধান কেশের থেকে পাওয়া গেল। এখন ক নম্বর হলো অগ্রদত্ত টাকার পরিমাণ কত? ভাই অগ্র মানে কি আগে। প্রারম্ভিক খুচরা নগদ তহবিল বলতে আমরা এই টাকাটা কি নামে লিখতাম? ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি বলতে কোন টাকাকে বুঝি? খরচ করার পর। তাহলে বুঝতে হবে খরচ করার পর যদি 300 টাকা থাকে, আবার প্রধান কেশের কাছ থেকে নিচে 200, তাহলে বুঝতে হবে অবশ্যই কোন একটা মাসে তাকে 500 টাকা দিতে হবে। ক নম্বর উত্তর হবে 500 টাকা। এই অঙ্কের মধ্যে আবার বলবে যে খুচরা নগদ, এই যে এই গল্পের দিয়ে আবার বলবে বা আসছে খুচরা নগদ তহবিলের পরিমাণ কত। খুচরা বলতে আমরা কি বুঝি? ব্যালেন্স বিডি টাকে বুঝি। তাহলে ব্যালেন্স বিডি বলতে কোন টাকাকে বুঝি? খরচ করার পর বুঝি। তাহলে 500 টাকা থেকে 380 টাকা বাদ দিয়ে দেবা, তাহলে মানে দুই ভাবেই তোমার আসতে পারে। এখন যদি লেখা থাকে মনিহারি করা, সব এই যে মোট আমি একটা লিখছি মোট খরচের টাকা, তাহলে মোট খরচের টাকা সবসময় আগে এখানে লাগবো। আমরা যদি লিখলাম মনিহারি, আমি লিখলাম যে খাতা কলম, এখানে যা লেখা আছে তাই লিখবা কলম, এখানে লিখবা কলম 20 টাকা। এই মোটটা খরচের মধ্যে আগে দিয়ে 20 টাকা, পরে মনিহারির মধ্যে 20 টাকা দিলাম। রিক্সা ভাড়া কি ভাই? রিক্সা ভাড়া এখানে লিখবা রিক্সা ভাড়া। মোট খরচের মধ্যে দিলাম 30 টাকা, 35 টাকা রিক্সা ভাড়া আসবে যাতায়াতের মধ্যে। পরে দিলাম মনে করেন যে আপনার ডাক টিকিট প্রেরণ, ডাক টিকিট করায় বা ডাক টিকিট করে, ডাক টিকিট টাকার মধ্যে আসবে। ডাক টিকিটটা আসবে আপনার ডাকোটা, এখানে লাগবে ডাক টিকিট। এখানে কোনো টেনশন নেই, ডাক টিকিট করা, ডাক টিকিটটা মনে করেন 20 টাকা। এই 20 টাকাটা এটার মধ্যে দিলাম। এখন কিভাবে আমরা যোগ বের করবো? আগে প্রাপ্তির টাকা আগে যোগ করবে। প্রাপ্তি আছে মনে করেন 500 টাকা,
500 টাকা থেকে আপনি এই টাকাটা 500 টাকা থেকে আপনি বাদ দিবেন হচ্ছে 20 40 75 টাকা। আপনি 500 থেকে 75 টাকা যদি বাদ দেন, যত টাকা থাকবে সেটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি। কি ভাই? ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি দিয়ে আপনার বসবে 425 টাকা। আর এখানে আপনি লিখবেন 20 টাকা লিখে আপনি খতিয়ান পৃষ্ঠা দিয়ে লিখে দিবেন, এখানে খতিয়ান পৃষ্ঠা লিখে দিবেন, এখানে খতিয়ান পৃষ্ঠা লিখে দিবেন। এখন এরপর আছে জাবেদা এবং খতিয়ান। এখন জাবেদাটা কি মূলত ভাই? যদি কখনো জাবেদা চায়, এখন জাবেদাটা একটু বলে দিচ্ছি। জাবেদা মানে অবশ্যই খতিয়ানটা আপনারা পাবেন। জাবেদা চাইলে প্রথম জাবেদা হবে সারা জীবন 1 তারিখের জন্য জাবেদা হবে কি আপনার খুচরা নগদান হিসাব ডেবিট। কি ভাই? খুচরা নগদান হিসাব ডেবিট। খুচরা নগদান হিসাব ডেবিট আর নগদান হিসাব হচ্ছে আপনার ক্রেডিট। সারা জীবন 1 তারিখের জন্য এই টাকাটা হবে, কিন্তু টাকা নিব যে অঙ্কটা করব ওই অঙ্কের মধ্যে যদি ব্যালেন্স বিডি থাকে ওই ব্যালেন্স বিডির টাকা বাদে। আচ্ছা, এই অঙ্কে আমরা মনে করেন এই অঙ্ক দিয়ে এখন জাবেদা করতেছি, এই অঙ্কের মধ্যে ব্যালেন্স বিডি আছে, তাহলে ব্যালেন্স বিডির টাকাটা বাদ দিলেন, থাকবে কত? 380 টাকা। তার মানে 380 টাকা, এখানে 380 টাকা। তাহলে আমরা লিখবো 1 তারিখে যত জাবেদা থাক সারা জীবন লিখবো খুচরা নগদান ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ব্যালেন্স বিডির টাকা বাদে। কি ভাই? ব্যালেন্স বিডির টাকা বাদে। এটা অবশ্যই আপনারা যেটা নোট করতেছেন ওই নোটের মধ্যে এটা লিখে রাখবেন। তাহলে প্রথম জাবেদা হবে কি? নগদান ডেবিট, খুচরা নগদান ডেবিট, নগদান ক্রেডিট। কোন টাকাটা? যদি অঙ্কের মধ্যে ব্যালেন্স বিডির টাকা থাকে ওটা বাদে। তারপরে জাবেদা হবে কি? এখানে যত খরচ আছে সবগুলোকে ডেবিট করবেন। এখানে হবে কি? মনিহারি হিসাব ডেবিট। কি ভাই? মনিহারি হিসাব ডেবিট, খুচরা নগদান ক্রেডিট। কোন টাকাটা নেবেন? এই মনিহারির টাকার মধ্যে কত টাকা আছে? 20 টাকা। এখানে ডেবিট, এখানে ক্রেডিট। 20 টাকা 20 টাকা 20 টাকা। পরে হচ্ছে কি হবে? আবার যাতায়াত খরচ ডেবিট, খুচরা নগদান ক্রেডিট, ডাকতার ডেবিট, খুচরা নগদান ক্রেডিট, বিবিধ খরচ ডেবিট, খুচরা নগদান ক্রেডিট। কিন্তু খতিয়ান লিখবো না, খতিয়ান ডেবিট, খুচরা নগদান ক্রেডিট না। কিন্তু খতিয়ানের মধ্যে কি কিনছি? যদি এখানে আসবাবপত্র বা টেবিল কিনে তখন লাগবে আসবাবপত্র ডেবিট, হচ্ছে আপনার খুচরা নগদান ক্রেডিট। তার মানে কি জাবেদার ব্যাপারটা এখন এটা হলো ফিক্সড জাবেদা। এখন যদি তারিখ উল্লেখ করে দিতে ভাই যে 1 তারিখের টাকা আর হলো মনে করেন যে 1 তারিখের টাকা আর মনে করেন 5 তারিখের টাকা, এই যে এই উল্লেখ করে দিলে তাহলে প্রথম 1 তারিখের টাকার জন্য সারা জীবন জাবেদা কি বলছি? খুচরা নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিন্তু 5 তারিখে যখন জাবেদা করো তখন 5 তারিখে আপনার রিক্সা ভাড়া দেওয়া ছিল, রিক্সা ভাড়া কার মধ্যে আসবে? যাতায়াতের মধ্যে। তখন আমরা কি লাগবো? যে যাতায়াত হিসাব ডেবিট, খুচরা নগদান ক্রেডিট। কিন্তু টাকা কিন্তু যাতায়াতের লাস্ট ব্যালেন্সটা নিবে না, টাকা 5 তারিখ উল্লেখ করলে 5 তারিখের টাকাই নিব। তাহলে প্রথম জাবেদা লাগবে কি? 5 তারিখের জন্য খুচরা নগদান হিসাব যাতায়াত হিসাব ডেবিট। কি ভাই? যাতায়াত হিসাব ডেবিট আর খুচরা নগদান হিসাব ক্রেডিট। তার মানে আপনার এইভাবে জাবেদাগুলো শেষ করা লাগবে। তাহলে মাথা রাখা লাগবে যে খালি শুধু 1 তারিখ যদি বলে সারা জীবন জাবেদা হবে খুচরা নগদান ডেবিট, নগদান ক্রেডিট। কিন্তু ওই যে অঙ্কটা করবো ওই অঙ্কের মধ্যে যদি ব্যালেন্স বিডির টাকা থাকে ওটা বাদে। আর বাকি তাহলে এই অঙ্কের মধ্যে ব্যালেন্স বিডি আছে, তবে এই ব্যালেন্স বিডি টাকাটা বাদে থাকতেছে কত? 380 টাকা। 380 টাকাটা নিয়ে নিব। আর যদি তারিখ উল্লেখ না করে দেয় এই মনিহারি ডেবিট, যাতায়াত ডেবিট, ডাকতার ডেবিট, যত খরচ আছে সব ডেবিট আর খুচরা নগদান হিসাব ক্রেডিট। আর জাবেদা পারলে তো অবশ্যই আপনারা খতিয়ান পাবেন। জাস্ট এতটুকুর মধ্যেই আপনারা আশাবাদী বা ইনশাআল্লাহ আপনারা খুচরা নগদান বই শিখতে পেরেছেন। কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে একটা খুচরা নগদান বই করার জন্য। করলে আমার মতো করে একটু করলে কিন্তু খুচরা নগদান করার আগে ভাববেন যে গল্প দিয়ে গল্প ছাড়া। গল্প দিয়ে থাকলেই ভালো থাকবেন, গল্প ছাড়া থাকলে কিভাবে থাকবেন অবশ্যই আমাদের লেকচারের মধ্যে পাবেন। আর অবশ্যই চেষ্টা করবেন, যেহেতু রোজার মধ্যে পড়ালেখা হয় না, শুয়ে হইলেও ভিডিওগুলো আপনারা দেখবেন। ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। অবশ্যই ষষ্ঠ রোজা আবার হচ্ছে নতুন রেয়ামিল, একদিন ইনশাল্লাহ রেয়ামিলটা শেষ করে দিব। অবশ্যই রেয়ামিলটা দেখার জন্য আপনারা আগ্রহী থাকবেন ইনশাল্লাহ।